কতটা জনপ্রিয়। তো আপনারা কে 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 হিমু গল্পটি পড়েছেন অবশ্যই জানাবেন। হিমু আমার ফেভারিট একটা গল্প। হিমু বাংলাদেশের একটি কথা সাহিত্যে হুমায়ুন আহমেদের সৃষ্টি একটি জনপ্রিয় ও কাল্পনিক চরিত্র। হিমু মূলত একজন বেকার যুবক যার আচরণ বেখেয়ালি জীবনযাপনের ছন্দধারা ও বৈষম্যিক ব্যাপারে সম্পূর্ণ ও উদাসীন ভাব প্রকাশ হয়। হিমু চরিত্রের আসল নাম হচ্ছে হিমালয়। এই নামটি রেখেছিল তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বেকারগ্রস্ত মানুষ হিসেবে, যার বিশ্বাস ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয় তবে একইভাবে মহাপুরুষের তৈরি করা সম্ভব। তিনি মহাপুরুষের তৈরির জন্য একটি বিদ্যালয় তৈরি করেছিলেন, যার একমাত্র ছাত্র ছিলেন তার সন্তান হিমু। ওকে, হিমুর পোশাক হলো পকেটবিহীন হলুদ পাঞ্জাবি। হলুদ বৈরাগের রং বলেই পোশাকের রং হলুদ নির্বাচন করা হয়েছে। ঢাকা শহরের পথে পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোই তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। উপন্যাসে প্রায়ই তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়, যদিও হিমু নিজে তার কোনো আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করেননি। হিমু হওয়ার নিয়ম। হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে সৃষ্টি করা হিমু অন্তত জনপ্রিয় একটি কাজ। প্রেম ভালোবাসা উপেক্ষা করা হিমু ধর্মের মধ্যে পড়ে। কোনো উদযাপনের কোনো মায়া তাকে কাবু করতে পারেনি। মায়াজালে আটকা পড়ে গেলেই সে উধাও হয়ে যায়। হিমু উপন্যাসে সাধারণত হিমু কিছু ভক্ত শ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমু ফুফাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার ও হোটেল মালিক এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায়ই উপন্যাসের দেখা যায়। তাছাড়াও কিছু বইয়ের বিভিন্ন সন্ত্রাস সৃষ্টিকারী ও খুনি ব্যক্তিদের সাথেও তার সুসম্পর্ক ঘটতে দেখা যায়। হিমু একজন বান্ধবী রয়েছে যার নাম রূপা, যাকে ঘিরে হিমুর প্রায় উপন্যাসের রহস্য ও আবর্তিক হয়। আপনারা হয়তো সবাই জানেন যে হিমু গল্পটি কতটা জনপ্রিয়। হিমু গল্পের মাধ্যমে কিন্তু হুমায়ুন আহমেদ স্যার তার পাবলিসিটি পায়। তো চলেন আবার শুরু করি। তাছাড়া কিছু বিভিন্ন হিমু একজন বান্ধবী ছিল যার নাম রূপা, আর এই রূপাটা হচ্ছে হিমু গল্পের মেন চরিত্র। এই রূপাকে নিয়েই হচ্ছে হিমুর সব আবেগ। তো চলুন আমরা দেখে আসি। যাকে ঘিরেই হিমুর প্রায় উপন্যাসের রহস্য আবির্ভূত হয়। নিরুপধারী হওয়া সত্ত্বেও সন্দেহভাজন হওয়া হিমু অনেকবার হাজতবাস করেছে এবং বিভিন্ন থানার ওসি ও সেকেন্ড অফিসারের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। হুমায়ুন আহমেদের রূপার চরিত্র।
হিমুর বিপরীতে সেই চরিত্রটি সবার মন কেড়েছে, সেটি হলো রূপা। এই চরিত্রটি নিয়ে তেমন কিছু বলার নেই। রূপা সবসময় হিমুর জন্য অপেক্ষা করে গিয়েছে। সে হিমুকে অসম্ভব রকম ভালোবাসতো, কিন্তু হিমু কখনোই তাকে নহে আগ্রহ দেখায়নি, কারণ হিমু কখনো ভালোবাসতে জানে না। তো আমরা চলে আসলাম এখন মেন যে টপিকসে। তো চলেন আমরা শুরু করি। হিমু ও রূপার অপ্রাপ্ত ভালোবাসা। রূপা, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? হিমু: হ্যাঁ জানি। রূপা: সত্যি জানো? হিমু: হ্যাঁ জানি। রূপা: কি করে জানো? হিমু: ভালোবাসার টের পাওয়া যায়। রূপা: কেন জানি তোমার কথা সব সময় মনে হয় এর নাম কি ভালোবাসা? হিমু: আমার জানা নেই রূপা। রূপা: তুমি কি আসবে আমাদের বাসায়? হিমু: আসবো। রূপা: কখন আসবে? হিমু: এখনই আসছি। রূপা: কেন বলো তো? হিমু: যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো, আমি এলেই গেট খুলে দিও। তখন হিমু রূপাকে বলছিল যে তুমি নীল রঙের একটি শাড়ি পরে গেটের সামনে থাকো, আমি আছি, তুমি আমাকে গেট খুলে দিবে। ওকে, তো আচ্ছা। তখন রূপা বলল ঠিক আছে, আচ্ছা। হিমু গেল না, আবার মাস খানিকের জন্য ডুব দিল, কারণ ভালোবাসা মানুষের খুব কাছে কখনো না কি যেতে নেই, তাতে কি ভালোবাসা কমে যায়? আচ্ছা, এই ছিল হিমুরে। তো হুমায়ুন আহমেদের ৮০টি বাড়ি দেখতে। ওকে, তো আমি কখনো রূপাকে চিঠি লিখিনি। একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটা লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো। সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য। সেই চিঠির উত্তরে রূপা খুব রাগ করে লিখল, তুমি এত পাগল কেন? আচ্ছা, ধরেন বন্ধুরা, অনেকদিন বাদে একটা চিঠি লিখলো। সেই চিঠির সবটা পাতা জুড়েই শুধু লেখা ছিল যে হিমু শুধু একটাই কোশ্চেন করে যে তুমি কেমন আছো। তখন এটা রূপা দেখে অনেক রাগ করে এবং বলে, আসলে কি তুমি পাগল হয়ে গেছো? তো পরে কি বলছে চলেন দেখি। এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরে কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে, আবার কি যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা? তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমার বাবার স্বপ্নে সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি। ওকে, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্ত অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি, যেই নদীর জল ছুঁয়ে ছুঁয়ে এক জল তরুণী ছুটে চলে যায়। একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে, তার চোখ গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুণী আমার মা। আমার বাবা যাকে হত্যা করেছিল। এই সব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না, বরং কোনো একদিন তরুণীর স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা তুমি কি এখনো নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদের উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমার খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, এইভাবেই সব সময় আপনার
হিমু রূপার সাথে এমন পাগলামো করতো, সেটাই এখানে ফুটে উঠেছে। আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবুও যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে, চোখে কাজল ছোঁয়া লাগিয়ে কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে, আমি কখনো যায় না। আমাকে তো আর 10টা সাধারণ ছেলের মতো চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা, তার কোনো শেষ থাকারও কথা নয়। আচ্ছা, হচ্ছে হিমু সব সময় হচ্ছে রূপাকে বলতো যে তুমি এটা করো, নীল রঙের শাড়ি পরো, চুড়ি পরে ছাদে আসো বা গেটে আসো, ওইখানে দাঁড়াও। কিন্তু কোনো সময় কিন্তু আর হচ্ছে হিমু আসতো না। তারপরেও কিন্তু রূপা হিমুকে অনেক বিশ্বাস করতো, হয়তো আসবে, সে কিন্তু চলে আসতো। আচ্ছা, তো যার যাত্রা কখনো শেষ থাকারও কথা নয়। ময়ূরাক্ষী। রূপাকে আমি দেখিনি, তার ছবি দেখেছি। কি মিষ্টি, কি শান্ত চেহারা, পটে আঁকা ছবি। রূপা যেন হারিয়ে না যায়, তার জন্যই হিমুর বান্ধবী হিসেবে আমি তাকে নিয়ে আসি। হিমুকে নিয়ে লেখা প্রতিটি উপন্যাস রূপ আছে আমার কাছে। হারাতে চাই না, কিন্তু সর্বক্রমে হারাতে হয়। হুমায়ুন আহমেদ, মাতাল হওয়া। আচ্ছা, দেখুন কত সুন্দর হুমায়ুন আহমেদের স্যারের যে প্রত্যেকটা রূপার মানে হিমুকে নিয়ে যে লেখা, প্রত্যেকটাই কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কিন্তু এটা পড়তে পারেন। রূপা মানে হিমু গল্পটা প্রত্যেকটা চরিত্র বা একেবারে অসাম। আপনারা চাইলে কিন্তু এটা পড়তে পারেন। তো আমি প্রায় যখন পড়ি, সেটা হচ্ছে যখন বৃষ্টি হয়, তখন আমি এটা পড়ি, আমার অনেক ভালো লাগে। তো আপনারা যদি চান পড়তে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আচ্ছা, চলেন এখন আর একটা হিমু ও রূপার কথোপকথন। তাদের মধ্যে কথা হচ্ছিল, মজিদ বোধহয় রিকশা ঠিক করে ফেলেছে, তবে ঠিক করলেও সে আমাকে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যেই অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতেই রূপার বাবা ধরলেন। আমি গভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজলামি ছোকরা, হু আর ইউ? কি চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলামি করার জায়গা পাও না। আমি তোমাকে এমন শিক্ষা দেব। আপনি এত রেগে গেছেন কেন? শাট আপ। আমি ভদ্রলোকের আরো খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলোই তাই। রূপার গলায় শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো কখন? এই এখন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আসি। অনেকবার আছি বলে তুমি আসোনি, এইবার যদি না আসো তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিল। খট করে রিসিভারটা নামিয়ে রাখার শব্দ হলো। আচ্ছা, তো আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। আচ্ছা, রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। আজ কি হবে কে জানে। ময়ূরাক্ষী। আচ্ছা, ময়ূরাক্ষী আপনারা তো জানেন, গল্পের যে মানে ছিল, এটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। হিমুর রূপ ও উপন্যাস। হুমায়ুন আহমেদের বিভিন্ন
উপন্যাস হিমু ও রূপার উপস্থিত রয়েছে, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভাব উপস্থাপন করা হয়েছে ময়ূরাক্ষী উপন্যাসে। এই উপন্যাসটি হিমু রূপাকে ময়ূরাক্ষী বলে ডাকতো। আচ্ছা, বললাম তো, হিমু রূপাকে আদর করে ময়ূরাক্ষী বলে ডাকতো। ময়ূরাক্ষী উপন্যাসটি দেখলেন বন্ধুরা, অনেক সুন্দর একটা গল্প। ঠিক আছে, হুমায়ুন আহমেদের গল্প বলতেই সেই লেভেলে মজা। তো আপনারা যদি চান অবশ্যই পড়তে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব যে এখান থেকে পড়লে আপনাদের অনেক ভালো লাগবে, বিশেষ করে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা পড়তে পারেন। তো আর একটা গল্প বলি, এই হচ্ছে ভালোবাসা। দেখেন ভালোবাসাটা কেমন। হিমু কিন্তু বারে কিন্তু রূপাকে বলতো আমি আসবো, কিন্তু তারপরেও আসতো না। তারপরেও কিন্তু রূপা হচ্ছে হিমুকে অনেক ভালোবাসতো। ঠিক আছে, তার কথা বিশ্বাস করতো। তো যারা হচ্ছে হিমু গল্পটি পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে পড়েছেন, অবশ্যই জানাবেন। তো আমরা বন্ধুরা, আমরা হিমুরা একটি পর্ব এখন পড়ব। তো চলেন এখন আর একটা পর্ব পড়ে আসি, সেটা হচ্ছে হিমুর রিমান্ড। ওকে, তো চলেন আমরা এখন পড়ে আসি। তো হিমুকে একবার হচ্ছে পুলিশের কাছে নেওয়া হয়েছিল। ওকে, তো সেটাই এখন আমরা পড়ব। তো যখন পুলিশে ধরা পড়ে তখন হিমুকে জিজ্ঞাসা হলো নাম কি। তখন বলল হিমু। ভালো নাম হিমালয়। হিমালয়ের আগে পিছে কিছু আছে নাকি শুধু হিমালয়? স্যার হিমালয় এমনই এক বস্তু যা আগে পিছে কিছুই থাকে না। মানে বলতেছে এমন এক বস্তু যার আগে পিছে কিছুই থাকে না। আচ্ছা, প্রশ্নকর্তা চশমার উপরে ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন এবং চশমা পরা হয় চশমার ভেতর দিয়ে দেখার জন্য। যারা এই কাজ না করে চশমার ফাঁক দিয়ে দেখতে চান তাদের বিষয়ে সাবধান হওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, আমি খানিকটা সাবধান হয়ে গেলাম। সাবধান হওয়ার ছাড়া উপায়ও নেই। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শব্দটা এতদিন শুধু পত্রপত্রিকায় পড়েছি। অমুক নেতা রিমান্ডে মুখ খুলেছেন, অমুক শিল্পপতির গোপন তথ্য ফাঁস করেছেন ইত্যাদি। রিমান্ডে হালকা টাইট করে দেওয়া হয় এবং ব্রেনে হালকা করে দেওয়া হয়। আচ্ছা, বিশেষ করে এই অবস্থাকে শেষ পর্যায়ে আসামি যে সব অপরাধ সে করেনি তাও স্বীকার করে। উদাহরণ, তুমি মহাত্মা গান্ধীকে খুন করেছিস? জি স্যার, করেছি। ওনাকে কিভাবে খুন করলি? কিভাবে করেছি এখন মনে নেই, একটু যদি ধারা দেয় তাহলে বলতে পারবো। তবে খুন যে করেছি ইহা সত্য। গলা টিপে মেরেছি। এই তো মনে পড়ছে। জি স্যার, গলা টিপে মেরেছি। ওনার যে ছাগল ছিল সেটা কি করেছি? ছাগলটার কথা মনে নাই স্যার, একটু ধরাই দেন। ধরাই দিলেই বলতে পারবো। ছাগলটা কেটে কুটে খেয়ে ফেলেছিস কি না বল। অবশ্যই খেয়েছি স্যার। কচি ছাগলের মাংস অন্তত উপাদেয়ক এবং বিশেষ একটা ছাড়াও স্যার বলল। আচ্ছা, কচি পাঠা বিদ্যমেশে দধির অগ্রঘোলের শেষ।
আচ্ছা, তখন ওইগুলা মানে বলতেছে যে রিমান্ড এমন একটা জায়গা, ঠিক আছে, যেটাকে হচ্ছে আপনি দোষ না করলেও আপনাকে, ঠিক আছে, যেটা বলতে বলবে ওইটাই বলার কথা বলছে। তো আমাকে যিনি প্রশ্ন করেছিলেন, চার চেহারাটা অমায়িক, প্রাইভেট কলেজের বাংলা স্যার টাইপের চেহারা, তবে কাপড় চোপড় দামি, হাফ শার্ট পরেছেন বলে হাতে দড়ি দেখা যাচ্ছে, ঘড়িটা যথেষ্ট দামি এবং 1-150 টাকার হংকং ঘড়ি না। ঘড়ির সবাই পা হাতে পরে তিনি বললেন, ডান পায়ে এই বিষয়টা বোঝা যাচ্ছে না। আমি জায়গা মিসি আলী সাহেবের থাকতে চট করে ফেললাম এবং প্রশ্নকর্তা গায়ের সেন্ট মেখেছেন, মাঝে মাঝে সেন্টের গন্ধ পাওয়া যাচ্ছিল। রিমান্ডে যাওয়ার তাকে কুটির করে রাখা এবং সে কোনো দরজা জানলা থাকে না। উঁচু সিলিং থেকে লম্বা একটা তার নেমে আসে আমার মাথায়। দিন দিন রাত 400 পাওয়ারের লাইট। আচ্ছা, তারের মাথায় 300-400 পাওয়ারের একটা লাইট, ইলেকট্রনিক শব্দ দেওয়ার ব্যবস্থা আছে। ট্রেনের কয়েলের ডিম থেকে শুরু করে রাজাহাঁস ডিম সাজানো থাকে। একটা পর্যায়ে সাইকোলজি ডিমের ব্যবহার করা হয়। এই কারণে কথাবার্তা শুনেছি, বাস্তবে তেমন দেখিনি। আমাকে যে ঘরে বসানো হয়েছে তার দরজা জানলা সবই আছে, জানলা রং জ্বলা পর্দা আছে, মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, এমনকি জানলার ওপাশে সিঁড়ি গাছ দেখা যাচ্ছে, গাছ ভর্তি ফুল। একদিন জানলাম শিউলি ফুলের গন্ধ থাকে না, আমি কিন্তু মিষ্টি গন্ধ পাচ্ছি। তবে এই গন্ধ আমার সামনে বসে থাকা স্যারের গা থেকে ভেসে আসা সেন্টের হতে পারে। আচ্ছা, কেউ যে আমাদের ঘরে ঢুকছে না তাও না। কিছুক্ষণ আগেই এক ভদ্রলোক ঢুকে বেশ উত্তেজিত গলাতে বললেন, কবির ভাই, মাছ কিনবেন? আমি একটা বোয়াল মাছ কিনেছি, 10 কেজি ওজন। 10 কেজি ওজন, হাকালুকি হাওয়াতে বোয়াল, এমন টাটকা মাছ লোভে পড়ে কিনে ফেলেছি, খাওয়া লোক নেই। রেহানা মাছ খায় না, মাছের গন্ধ তার নাকি বমি আসে। আমি ঠিক করেছি মাছটা 4 ভাগের 1 ভাগ আমি রাখবো আর বাকিটা বিক্রি করে দেব। প্রশ্নকর্তা অর্থাৎ কবির সাহেব বললেন, বোয়াল মাছ তো আমি খাই না, পাঙ্গাস মাছ হলে কিনতাম। এটা কি কথা বললেন? শীতকালে মাছের রাজা হলো বোয়াল, পাঙ্গাসের কাছে দাঁড়াতে পারবে না। 1 ভাগ নিয়ে যান, ভালো না লাগলে দাম দিতে হবে না। কত করে ভাগ? 4000 টাকা দিয়ে কিনেছি, 1000 করে ভাগ। দিব 1 ভাগ, আপনার বাসায় পাঠিয়ে দেই, ভাবিকে টেলিফোন করে বলে দেন। আচ্ছা, বেশ করে ঝাল দিয়ে ঝোল করতে বলবেন, আমি একটা সাতকরা দিয়ে দিব। মাছ তো সাতকরা গল্পটাকে ছড়াবে। দিনের 1 ভাগ। কবির সাহেব মানিব্যাগ খুলে 400 টাকা 2টো নোট দিলেন। তাকে খুব প্রসন্ন মনে হলো না। আমি তার দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, কবির ভাই, 1 কাপ চা খাওয়াতে পারবেন? ভদ্রলোক হতভম্ব হয়ে তাকালেন যেন তিনি আমার জীবনে এমন অদ্ভুত কোনো কথা শুনেননি। রিমান্ডের লোকের এই ধরনের কথা বলা হয়তো নিষিদ্ধ। ওনাকে ভাই ডাকছি, এটাও মনে হয় নিতে পারছেন না। চা খেতে চাও? জি, দুধ চা, 1 চামচ চিনি। ভদ্রলোক ভ্রু কুঁচকে গেলেন। মনে হয় অল্প সময়ের জটিলতার কোনো চিন্তা ভাবনা করলে এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে বললেন, চা খাওয়াচ্ছি, যা জিজ্ঞেস কর। জানাই পানাই না করে উত্তর দিবি। অবশ্যই দিব। আসল নাম কি? আমার একটাই নাম, হিমালয় ওরফে হিমু। তুমি আয়না মজিদ বলেন কি স্যার?
আচ্ছা, এটা বলতেছিল মানে অনেক মজার, হিমুকে অনেক প্রশ্ন করতেছিল। আর হচ্ছে হিমুর হচ্ছে যে মানে স্যারটা কোশ্চেন করতেছিল, সে হঠাৎ করে তাকে বললো যে, তাকে ভাই বলে ডাকলো। ভাই বলে ডাকার পরে তাকে মানে চা খেতে যাচ্ছিল, তখন সে অবাক হয়ে গেল যে রিমান্ডে কোনো মানুষকে চা খেতে চায় কখনো। তো তারপরে বললো যে খাওয়াচ্ছি তোমাকে, আমি চা ঠিকই খাওয়াবো, কিন্তু তুমি আমাকে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজে না পেঁচিয়ে উত্তর দিবে। আচ্ছা, তখন সে আবার প্রশ্ন করলো, তখন হিমু কি বলতেছিল, তখন চলেন আমরা দেখি। আচ্ছা, তুমি আয়না মজিদ? বলেন কি স্যার? চা খেতে চেয়েছিলাম, চা খাওয়াচ্ছি। আরাম করে যেন চা খেতে পারো তার জন্য হ্যান্ড পাও খুলে দেওয়া হয়েছে, মানে হ্যান্ড পাও খুলে দিয়েছে, মানে হাতে এটা খুলে দিয়েছে। শর্ত একটা, চা খেয়ে আমার সঙ্গে যাবে। কি লম্বু খোকনের ঠিকানা আমাকে নিয়ে উপস্থিত হবে। পারবে না? লম্বু খোকনের ঠিকানাটা দিলে অবশ্যই নিয়ে যাব। কবির সাহেবের বেল টিপলেন এবং দুই কাপ চা ও সিঙ্গারা দিতে বললেন। তিনি নিজেই চাবি দিয়ে হ্যান্ডকাপ খুললেন। বল্টু সাইজের যে ছেলেটা ঢুকলো, সে কিছুক্ষণ ভুরু কুঁচকে এবং ঠোঁট উল্টে আমার দিকে তাকিয়ে থাকলো। আমার জন্য চা আনতে ইচ্ছেটা যে তার নিতে পারছে না, তার মানসিক সমস্যা আছে। আচ্ছা, কবির সাহেব হাত তুলতে তুলতে বললেন, আয়না মজিদ, তুমি যে সহজ চিজ তা আমি জানি, আমারও কিন্তু সহজ চিজ না। 24 ঘন্টার মধ্যে তুমি মুখ খুলবে, হড়বড় করে কথা বের হতে থাকবে ঝর্ণাধারার মতো। ঝর্ণাধারা চেনো? আমি বললাম, চিনি স্যার। ঝর্ণাধারা সুন্দরী বর্ণ, যা চন্দ্রিমা, চন্দ্র ও সুন্দরী ঝর্ণা। স্টপ! চা চলে এসেছে, দুজনের জন্য এসেছে। রং দেখে মনে হচ্ছে চা ভালো হয়েছে। আমি চায়ে চুমুক দিলাম। যা যথেষ্ট ভালো, চা যথেষ্টই ভালো। প্রথম চুমুক দেবার পরই মনে হলো এই চা পরপর 2 কাপ খেতে পারলে ভালো হতো। আয়না মজিদ? জি স্যার। কবির সাহেব কৌতূহলিত হয়ে তাকালেন। আয়না মজিদ ডাকতেই আমি সাড়া দিয়েছি। এটা তার কৌতূহলের কারণ। তিনি হয়তো ভাবছেন চিড়িয়া খাঁচায় ঢুকে গেছে। তোমার শিষ্যরা কি সব দেশে আছে, নাকি 2-1 ইন্ডিয়ায় পাচার করেছে? আমি কাউকে পাচার করি নাই। যারা গেছে নিজের ইচ্ছায় গিয়েছে, ইন্ডিয়া বেড়ানোর জন্য। ভালো। তোমার বান্ধবী সুষমা কোথায়? আমি জানি না স্যার, সত্যি জানি না। সুষমা নামে আমার যে বান্ধবী আছে এটা জানি না, তবে আপনি যখন বলেছেন তখন অবশ্যই বান্ধবী। স্যার, সে কি আমার প্রিয় বান্ধবী? কবির সাহেব তার চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বিকৃতি করলেন। মনে হচ্ছে তার চাটা কুৎসিত হয়েছে। একই লোটে বানানো 2 কাপ চায়ের একটা এত ভালো আর একটা জঘন্য হওয়ার কারণ দেখছি না। কবির সাহেব চায়ের কাপ নামিয়ে শীতল গলায় বলল, তুমি ধানাই পানাই শুরু করেছো। ডলা ছাড়া মুখ খুলবে না, বুঝতে পারছি। ডলা এখন দেব না, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। দুপুরে লাঞ্চ কি হয়েছে? লাঞ্চ কি দেওয়া হবে? প্রশ্ন শুনে কবির সাহেব মনে হলো ধাক্কার মতো ছেলেন। ডলা সন্ধ্যাবেলা শুরু হবার কথা, তার মুখে কঠিন ভঙ্গি দেখে ভীষণ সন্দেহ হচ্ছে ডলার টাইমে এগিয়ে আছে। কবির সাহেবের দাঁত কিরমির করে বললেন, লাঞ্চের বিশেষ কোনো ফরমাশ আছে? মোগলাই খানা কিংবা চাইনিজ? আমি বললাম যে বোয়ালের মাছটা আজ দুপুরে ভাবি রান্না করবেন, তার 1 পিস খেতে ইচ্ছা করছে। সাতকরা দিয়ে মাংস খেয়েছি, বোয়াল খাইনি। কি একটা অবস্থা! পুলিশের কাছেই সে সেই বোয়ালটা খেতে যাচ্ছে। বাবা, কি সাহস! একবার ভাবেন।
খেতে যাচ্ছি। আমার দেখে কবির সাহেব হতভম্ব হয়ে গেলেন। কোনো কথা না বলে চায়ে পরপর 3 বার চুমুক দিলেন। প্রতিবারই মুখ বিকৃতি করলেন। বোয়াল মাছটা পেটি 1 পিস দিয়ে স্যার খাওয়া যাবে? 1 পিস কেন? আজ তো বোয়াল খাওয়ার ব্যবস্থা করছি। স্যার, অবশেষে ধন্যবাদ। ভদ্রলোক উঠে চলে গেলেন। খড়া করে শব্দ হলো এবং বাইরের দরজা লাগানো হলো। আর রবীন্দ্রসঙ্গীতের সময়। ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে টাইপের সঙ্গীত। অসাধারণ প্রতিভার একজন মানুষ সব পরিস্থিতির মধ্যে গান লিখে রেখে গেছেন। ডায়রিয়া হয়েছে, কেউ বিছানায় পড়ে গিয়েছে, নিজে নিজে ওঠার সামর্থ্য নেই, তার জন্য গান আছে। আমার এই দেহ খানি তুলে ধর। সে অনেক মজা করত। এটাই হচ্ছে হিমুর একটা ছিল যে সে অনেক মজা করত। তো দেখেন, আচ্ছা, তো দরজায় তালা লাগানো হচ্ছে। তালা লাগানোর অর্থ বেশ কিছু সময় আমাকে এই ঘরে থাকতে হবে। ঘরের দেওয়ালে সমস্ত ধরনের ঘড়ি আছে। ঘড়ির 9টা 24 বাজে। আমি প্রথমে ওই ঘরে আমাকে ঢোকানো হয়, তখন 9টা 24 বাজছিল। ওই ঘড়ি বেচারা জীবনে 9টা 24-এ আটকে গেছে। টেবিলে লোকনাথ ডাইরেক্টরির পঞ্জিকা দেখতে পাচ্ছি। সময় কাটানোর জন্য পঞ্জিকা পড়া যেতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান, তিথি বিচার, লগ্ন বিচার, পঞ্জিকার নিচে ভালো রিমাইন্ডিং ম্যাটেরিয়ালস পাওয়া গেল। টাইপিং করা প্রতিবেদন, শিরোনাম আয়না মজিদ। কবির সাহেব এই জিনিসটা বারবার পড়েছিল, লাল কলম দিয়ে দাগ দিচ্ছিল। আয়না মজিদ পড়ে আমার সম্পর্কে কবির সাহেবের মধ্যে প্রয়োজন ছিল, আমার প্রয়োজন নেই। একটা ফাইল পাওয়া গেল। ফাইলে লেখা 3899 ভেতরে 3-4টা সাদা পাতা। আয়না মজিদ বিষয়টা লেখা ভাঁজ করে হাতে নিলাম। কেন জানি মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা হবে না। বের হব কিভাবে তাও বুঝতে পারছি না। বাদলের সঙ্গে একবার একটা হলিউডের ছবি দেখেছিলাম। ছবিতে ভয়ঙ্কর এক ক্রিমিনালকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তাকে কোর্টে নেওয়া হবে না। দুজনে পুলিশ অফিসার ওই ঘরে তাকে গুলি করে মেরেছে এবং ক্রিমিনাল করেছে এবং